সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম স্বপন। আজকে আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের সোনার তরী কবিতাটি নিয়ে আলোচনা করব। তো সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কবিতা। এই কবিতাটি মূলত রূপক অর্থে লেখা একটি কবিতা। রূপক হচ্ছে সেই জিনিসটা আমরা মূলত আমাদের বাস্তব জীবনে অনেক সময় বিভিন্ন উদাহরণ দিতে গিয়ে এমন কিছু উদাহরণ তুলে ধরি যেটার বাস্তবে কোনো বাস্তবতা যেটার কোনো নেই। এরকম জিনিসকে আমরা এই জন্য তুলনা করি যেন আমাদের মনের ভাবটা সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারি। তো এই সোনার তরী কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এমন কিছু অবাস্তব জিনিস তুলে ধরেছেন যেগুলার মূলত আমাদের বর্তমান আমাদের জীবনের সাথে কোনো মিল পাওয়া যায় না। যেমন তিনি সোনার তরী, তরী বলতে নৌকা, একটা নৌকা কি কখনো সোনার হতে পারে? পারে না। তো এইরকম এই অর্থে তার মনের ভাব তিনি সুন্দরভাবে আমাদের কাছে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন উদাহরণ বা উপমা তিনি এখানে ব্যবহার করেছেন, যেগুলা মূলত বাস্তবতা দেখা যায় না। তো এই কারণে মূলত আমরা এটাকে সোনার তরীটাকে একটি রূপক অর্থে কবিতা আমরা বলতেছি। তো এই কবিতা বুঝতে গেলে আমাদের প্রথমে এর অন্তর্নিহিত কথাটি বুঝতে হবে। দুইটা জিনিস আমরা যদি জানি, দুইটা অন্তর্নিহিত কথার মাধ্যমে মূলত এই কবিতাটির সম্পূর্ণ বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে মূলত প্রথম জিনিসটা হচ্ছে কবির মৃত্যু চেতনার কাব্যিক বহিঃপ্রকাশ করেছেন তিনি তার এই কবিতার মাধ্যমে। এই কবিতার মাধ্যমে একজন মানুষের যে মৃত্যু হতে পারে বা কবির যে মৃত্যু হতে পারে, এই মৃত্যুটা কেমন হবে বা এই পৃথিবীতে সে কেমন আছে না আছে, এই জিনিসটা তিনি একজন কবি হিসেবে কাব্যের মাধ্যমে তিনি তার মৃত্যুর যে চেতনা এইটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এবং দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে কবির অনুপস্থিতিতে তার সৃষ্টিকর্ম যেন লুপ্ত না হয় বা লুপ্ত হওয়ার আশঙ্কা তিনি এখানে ব্যক্ত করেছেন। অর্থাৎ কবির অনুপস্থিতিতে তার যত সৃষ্টিকর্ম আছে, তার সৃষ্টিকর্ম হইতে পারে তার কবিতা, তার উপন্যাস, তার নাটক, অথবা যদি কবির কথা বাদ দিয়ে আমাদের নিজেদের যদি কথা ধরি, তো আমাদের মৃত্যুর পরে আমাদের যে সৃষ্টিকর্মগুলো আছে, আমাদের ভালো কাজ, আমাদের মন্দ কাজ, এই ভালো কাজ মন্দ কাজ লুপ্ত হওয়ার আকাঙ্ক্ষা আমাদের প্রতিটা মানুষের মধ্যেই আছে। তো সেই জায়গা থেকে কবি তার অনুপস্থিতিতে যেন তার সৃষ্টিকর্ম লুপ্ত না হয় বা হয়ে যায়, এই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। তো এই দুইটাই হচ্ছে আমাদের এই কবিতার মূল ভাব। এই দুইটা যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি, আশা করা যায় এই কবিতার অর্ধেক ব্যাপার আমাদের কাছে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি আরেকবার বলি, এই কবিতার মূল ভাব দুইটা। এক, কবির মৃত্যু চেতনার কাব্যিক বহিঃপ্রকাশ, আর দুই হচ্ছে কবির অনুপস্থিতিতে তার সৃষ্টিকর্ম লুপ্ত হওয়ার আশঙ্কা। আসলে আমরা আরো কয়েকটা তথ্য আপনাদেরকে আমি দিয়ে রাখি। সেটা হচ্ছে এখানে যে মাঝি কথাটি তিনি ব্যবহার করেছেন, এখানে মাঝি দ্বারা মূলত মহাকাল বা সময়কে প্রকাশ করেছেন। এখানে মাঝি দ্বারা প্রকৃত মাঝি, নৌকার মাঝিকে প্রকাশ করা হয়নি। সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি তিনি মাঝি দ্বারা বুঝিয়েছেন যে যেই মাঝিটা আসতেছিল সেও যেন কারোর জন্য অপেক্ষা করে না। একইভাবে এখানে কৃষক দ্বারা কবি নিজেকেই প্রকাশ করেছেন এবং ধান দ্বারা কবি তার সৃষ্টিকর্মকে প্রকাশ করেছেন। একজন কৃষকের মূলত সৃষ্টিকর্ম কি হতে পারে? তার ফসল। তেমনি এখানে কবির সৃষ্টিকর্ম হচ্ছে তার কবিতা, নাটক, উপন্যাস। তার মৃত্যুর পরে যেন এগুলো নষ্ট না হয়ে যায়, এই আশঙ্কা করেই তিনি মূলত এই কবিতাটা আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতার যখন আমরা ব্যাখ্যায় যাব, বাকি পুরা কবিতাটা আশা করা যায় আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা সকলে আমাদের মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সোনার তরী কবিতার লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা জানার চেষ্টা করব। তো মূলত প্রথম লাইনটা হচ্ছে গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এখানে গগনে গরজে মেঘ দ্বারা প্রকাশ করা হয়েছে যে মানুষের ভাগ্য আকাশে সব সময় বিপদ আপদ লেগেই থাকে। এই জন্য এখানে তিনি বর্ষা দ্বারা বিপদ আপদ এবং গগনে গরজে দ্বারা ভাগ্যকে প্রকাশ করা হয়েছে। তো গগনে গরজে মেঘ ঘন বর্ষা অর্থাৎ মানুষের ভাগ্য আকাশে সব সময় বা কবির ভাগ্য আকাশে সব সময় বিভিন্ন বিপদ আপদ লেগে আছে। এখানে বর্ষা দ্বারা বিপদকে প্রকাশ করা হয়েছে। বিপদ, বিপদ। তো মানুষের ভাগ্য আকাশে সবসময় বিপদ আপদ লেগে আছে, এটাকে তিনি বলছেন গগনে গরজে মেঘ
ঘন ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এখানে কুলে, কুলে দ্বারা পৃথিবীকে প্রকাশ করা হয়েছে। পরিকার পৃথিবী, তো মানুষ পৃথিবীতে একাই থাকে। মানুষের যত বিপদ আপদ এগুলাতে মানুষকে নিজেকেই ভোগ করতে হয়, যার ফলে কবি এখানে বলেছেন কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ এই পৃথিবীতে কবি একাই আছেন, কবির যেন কোনো ভরসা নেই। এখন তারপর তিনি বলছেন রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এই এতগুলা বিপদ আপদের মধ্যেও মানুষ কি করে, তার কর্মকে, তার কাজকে চালিয়ে যায়। মানুষ কিন্তু তার কাজকে কখনো বন্ধ করে রাখে না। তো এত বিপদ আপদের মধ্যেও মানুষ তার বিভিন্ন কাজকর্ম যেমন চালিয়ে যায়, তেমনি কবি বিভিন্ন সাহিত্য, উপন্যাস, কবিতা রচনা করেছেন। তো এই কথাই তিনি বলেছেন যে রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া দ্বারা অনেকগুলা প্রকাশ করছেন। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে ধান দ্বারা আমি আগেই বলেছি, ধান দ্বারা বোঝানো হয়েছে সৃষ্টিকর্ম, সৃষ্টি কর্ম। এই ধান দ্বারা প্রকাশ করা হয়েছে সৃষ্টিকর্মকে। তো রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, ক্ষুরধারা বলতে কি ক্ষুরের মতো ধারানো, এবং ভরা নদী, ভরা নদী বলতে এই পৃথিবী। তো ভরা নদী ক্ষুরধারা খরপরশা, এই পৃথিবীটা প্রতিনিয়ত কবির কাছে মনে হচ্ছিল যেন এটা ক্ষুরের মতো ধারালো, যে কোনো সময় কবির বিপদ আপদের সম্মুখীন হতে পারেন। এই জন্য তিনি বলেছেন ভরা নদী ক্ষুরধারা খরপরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। অর্থাৎ এই যে আমরা আমাদের সাহিত্য কর্মগুলা করতে করতে, আমরা আমাদের জীবনের চলার তাগিদে যে কাজকর্মগুলো করি, এটা করতে করতে একটা সময় বর্ষা আসে। বর্ষা দ্বারা এখানে কি প্রকাশ করা হয়েছে? বর্ষা দ্বারা বোঝানো হয়েছে বিপদ আপদ বা জীবনের শেষ মুহূর্ত। এটা এখানে বর্ষা দ্বারা বোঝানো হয়েছে শেষ মুহূর্ত, শেষ সময়, শেষ সময়। অর্থাৎ আমরা আমাদের এই যে কাটিতে কাটিতে ধান, ধান দ্বারা সৃষ্ট কর্ম, আমরা আমাদের ধান কাটতে কাটতে বা আমরা আমাদের কাজকর্ম, জীবনের ভালো মন্দ কাজকর্ম করতে করতে একটা সময় বর্ষা অর্থাৎ শেষ সময় চলে আসে, যেই সময় সকল কাজকর্ম বাদ দিয়ে আমাদের চলে যেতে হয়। তারপরে কবি কি বলেছেন? একখানি ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ কবি তার বিদায়ের সময় বা তার মৃত্যুর সময় তার মনে হয় যে এই পৃথিবীতে যেন তিনি একা। কারণ কি? কবিকে সাহায্য করার মতো এখানে আর কেউ থাকে না, বা মানুষের মৃত্যুর সময় তাকে সাহায্য করতে পারে এমন কেউ থাকে না। মানুষকে একাকেই চলে যেতে হয়। এজন্য কবি বলেছেন একখানি ছোট ক্ষেত। ছোট ক্ষেত দ্বারা কি ইহ জগৎকে বোঝানো হয়েছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। চারিদিকে বাঁকা জল, বাঁকা জল দ্বারা কি ওই যে বিপদ আপদ, অর্থাৎ কবিকে ঘিরে যেন বিভিন্ন বিপদ আপদ তাকে ঘিরে রেখেছে। এবং মানুষের যখন চলে যাওয়ার শেষ সময়টুকু আসে তখন সে যেন পরপারকে দেখতে পায়। এজন্য কবি এখানে তুলে ধরেছেন কি পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। অর্থাৎ মানুষ তার মৃত্যুর সময় পরপারকে যেন আবছা আবছা ঘোলা ঘোলা দেখতে পায়। মানুষ তার মৃত্যুর সময় কি করেন? তার পরজগৎকে আবছা আবছা ঘোলা ঘোলা দেখতে পান। যার ফলে কবি বলতেছেন পরপারে, এখানে পরপার, পরপার দ্বারা কি বোঝাইছে? মৃত্যুর পরের জীবন অর্থাৎ পরকাল। পরকাল কি বুঝিয়েছেন? পরকাল। তো বলা হয়েছে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এখানে তরু ছায়া, ছায়ার মতো মসি অর্থাৎ কালি বা কালো রং, অর্থাৎ ঘোলা ঘোলা। তিনি ঘোলা ঘোলা যেন দেখতেছেন। এবং গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, সেই যে সকাল হবে, মৃত্যুর পরে পুনরুদ্রেক যে ঘটবে, এটা কি? এইটা যেন একটু মেঘে ঢাকা আছে। মেঘে ঢাকা কেন বুঝাইছে? কারণ আমি প্রথমেই বলেছিলাম কবি মনে করতেছিল যে তার সৃষ্টি কর্মগুলো হয়তো বা বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জন্য এখানে এই কথা বলা হয়েছে যে কবি দেখতেছেন পরপারে অর্থাৎ পরকালে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, সবগুলা ঘোলা ঘোলা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ এই পৃথিবীতে, ছোট একটা পৃথিবীতে কবিকে সাহায্য করার মতো কেউ নেই। কবি যেন একাই এখানে পড়ে আছেন। তো আমরা পরের পৃষ্ঠায় যাই, দেখি কি তারপরে কবি কি বলেছেন। আচ্ছা, তো এইখানে তারপরে কবি বলেছেন প্রতিটা কবি বলেছেন কি গান গেয়ে তরিবে কে আসে পারে। অর্থাৎ
যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, সে যেন তাকে নিতে আসা যে মৃত্যুর দেবতা, তাকে সবাই দেখতে পায়। তো এইখানে কবির প্রভাত বেলা, অর্থাৎ তার চলে যাওয়ার সেই মুহূর্তটাতে কবি উপলব্ধি করতেছেন যেন কেউ যেন একজন নিতে আসতেছে। তো এই জন্য তিনি বলছেন, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। অর্থাৎ আমি তো বললাম যে মানুষ যখন মারা যায় তখন প্রত্যেকে মৃত্যুর দেবতাকে দেখতে পায়, অন্য কেউ দেখতে পায় না, এবং সবাই চিনে যায় যে এই হচ্ছে মৃত্যুর দেবতা। তো এই জন্যই কবি বলেছেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ। আচ্ছা, ভরা পালে চলে যায়, এখানে ভরা পালে চলে যায় বলতে কি, মৃত্যুর দেবতার লক্ষ্য থাকে অটুট, তিনি যে কাজে আছেন সেই কাজ করেই কিন্তু চলে যান। মৃত্যুর দেবতার আর কোনো দিকেই চোখ থাকে না। এই জন্য এখানে বলা হয়েছে যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, তার কোনো দিকে লক্ষ্য থাকে না, শুধুমাত্র যাকে নিতে আসছে তার দিকেই তার লক্ষ্য সুনির্দিষ্ট থাকে। তো এই জন্যই বলা হয়েছে কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। এবং মৃত্যুর দেবতা যখন চলে আসে তখন আর কোনো কথা, কোনো আহ মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা আর দেখা হয় না। এই জন্য বলছে কি, ঢেউগুলি নিরুপায়, এখানে ঢেউগুলি দ্বারা মানুষের আশা আকাঙ্ক্ষা বা মানুষের অসমাপ্ত কাজগুলাকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই যে মৃত্যুর দেবতা, এই মৃত্যুর দেবতা যখন চলে আসে তখন কি হয়, মানুষের সকল কাজ কর্মগুলো নিরুপায় হয়ে পড়ে থাকে, পৃথিবীতেই পড়ে থাকে, এবং এগুলা যেন ধ্বংস হয়ে যায় সকল কাজকর্ম, কারণ এগুলো শেষ করার আর কোনো সময় পাওয়া যায় না। এই জন্য কবি আবার বলতেছেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। যেহেতু কবিকে নিতে আসছেন মৃত্যুর দেবতা, যার ফলে কবির বা প্রতিটা মানুষের মনে হয় যেন মৃত্যুর দেবতাকে বা ওই আহ যে নিতে আসে তাকে যেন সবার অতি আপন মনে হয়। আচ্ছা, তখন মানুষ তার সৃষ্টিকর্ম বাঁচানোর লক্ষ্যে, বা এখানে কবির যেহেতু বুঝতে পারছেন যে তাকে নিতে আসছে, তখন কবি তাকে বলে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এখানে কবি কেন তাকে ডাকতেছে, যেহেতু কবিকে চলে যেতেই হবে, কবিকে যেহেতু চলে যেতেই হবে, এখন কবি চাচ্ছে তার মাধ্যমে যদি কবিতার তার সারা জীবনের যে সঞ্চয়, তার সৃষ্টিকর্ম যদি রক্ষা করতে পারে, এই উদ্দেশ্যে কবিতাকে ডাকতেছে যে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। এবার কবি বলতেছে যে তুমি যেখানে যেতে চাও যাইও, শুধু একটা বার আসো, আমার কর্মগুলাকে তুমি রক্ষা করো। কি বলছে দেখেন, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। এখানে ধান দ্বারা কি বোঝাইছে, সোনার ধান দ্বারা কবির সৃষ্টিকর্ম, সৃষ্টিকর্ম, এখানে ধান দ্বারা বোঝানো হয়েছে সৃষ্টিকর্মকে। তো কুলেতে এসে অর্থাৎ এই পৃথিবীতে এসে, অর্থাৎ মৃত্যুর দেবতা যখন নিতে আসে তখন প্রতিটা মানুষ চায় তার কাজকর্মগুলা যেন নষ্ট না হয়, তার সাহিত্যগুলা বা তার কর্মফলগুলা যেন নষ্ট না হয়। এই জন্য কবি সেই মহাকালকে ডাকতেছিলেন, মহাকাল যেন বা সময় যেন তার সকল সাহিত্য কর্মকে নষ্ট না করেন, এগুলা যেন রক্ষা পায়। আচ্ছা, তারপরে কি বলা হলো দেখেন, তারপর মৃত্যুর দেবতা যখন চলে আসে তখন কবি বা মানুষ কি করেন, তার সারা জীবনের কর্মফল ভালো মন্দকে সেই মৃত্যুর দেবতার হাতে তুলে দেয়। এই জন্য বলছে কি, যত চাও তত লাও তরণী পারে। তরণী শব্দের অর্থ নৌকা। তো ওই যে ওই তার নৌকার মধ্যে সবকিছু উঠিয়ে দেওয়া হয় সুন্দর করে। যত চাও তত লাও তরণী পারে, তখন সে বলে আর আছে, কবি বলে কি, আর নেই দিয়েছি ভরে। অর্থাৎ যত কিছু কর্মফল ছিল, মানুষের ভালো মন্দ, হ্যাঁ, কর্মফল থাকে, সবকিছু কি সে তার নৌকায় বা ওই মহাকাল মহাকাল সেগুলা গ্রাস করে। এই জন্যই বলছে, যত চাও তত লও তরণী পারে, আর আছে আর নেই দিয়েছি ভরে। তখন মানুষ বলে বা ওই কবি এখানে আমাদের বলতেছেন যে এতকাল নদীকূলে, নদীকূল দ্বারা কি বোঝাচ্ছে, পৃথিবী, পৃথিবী এতকাল নদীকূলে
যাহা লয়ে সিনু ভুলে। আসলে আমরা এত কিছু সারাটা জীবন কষ্ট করে ভালো মন্দ না দেখে শুধু আমরা বিভিন্ন কিছু পাওয়ার চেষ্টা করি, তো এগুলো আমাদের সবগুলাই মনের ভুল। এজন্য কবি শেষ সময়ে যায় সেই উপলব্ধিটা করতেছে যে এগুলো আমার ভুল ছিল, কারণ এগুলো ছেড়ে আমাকে চলে যাইতে হচ্ছে। এজন্য কবি বলতেছেন কি, যে এতকাল নদী কূলে যাহা লয়ে সিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। অর্থাৎ সেই মহাকালের নৌকায় যেন এগুলাকে কি করতেছেন, নিঃস্বার্থভাবে সুবিন্যস্ত ভাবে তিনি তুলে দিচ্ছেন, যেন এগুলা কি হয়, এগুলা যেন রক্ষা পায়, এগুলার যেন কোনো ধরনের ক্ষতি না হয়। তারপরে কবির ইচ্ছা হয় যে তার সাহিত্য কর্মের পাশাপাশি যেন তার দেহটাও স্থান পায়। শুধু কবির না, এটা আমাদের প্রতিটা মানুষের ইচ্ছা হয় যে আমাদের ধন সম্পদ রক্ষা করার পর নিজেকেও রক্ষা করি। যার ফলে এখানে কি বলল, এখন আমারে লহ করুণা করে। কিন্তু মৃত্যু পথযাত্রী কি মানুষের দেহকে আশ্রয় দেয়? দেয় না। মৃত্যুর যাত্রায় বা শেষ যাত্রায় কখনো মানুষের দেহ স্থান পায় না। স্থান পায় শুধুমাত্র মানুষের কর্মফল। মানুষের ভালো মন্দ কাজকর্মগুলাকে মৃত্যুর দেবতা বা মহাকাল নিয়ে যায়, কিন্তু মানুষের যে দেহটা, সেই দেহটা এই পৃথিবীতেই পড়ে আছে। যার ফলে কবি যখন বলে এখন আমার লহ করুণা করে, তখন তাকে বলা হয় ঠাই নাই ছোট শেষ তরি। এই ছোট তরিতে শুধুমাত্র কর্মফলের স্থান হয়, মানুষের দেহর স্থান হয় না। এই জন্য বলা হয় ঠাই নাই ছোট সে তরি। কবি বলেন যে আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কবি উপলব্ধি করতে পারে যে মানুষের কর্মফলেই মহাকালের নৌকা বা মহাকালের তরি পরিপূর্ণ হয়ে যায়। এখানে মানুষের এই দেহটার কোনো স্থান থাকে না। এজন্য বলা হচ্ছে আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তারপরে কবি বলে গগন শ্রাবণ গগন ঘিরে। শ্রাবণ গগন বলতে কি, ভীষণ বিপদ এখানে প্রকাশ করা হয়েছে। ভীষণ বিপদ, ভীষণ বিপদ। তো শ্রাবণ মাসের বৃষ্টি যেমন প্রচন্ড বৃষ্টি হয়, তেমনি এখানে শ্রাবণ গগন দ্বারা বোঝাইছে মানুষের শেষ সময়টাতে ভীষণ বিপদ, যে বিপদে কাউকে খুঁজে পাওয়া যায় না। এজন্য বলা হচ্ছে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। ঘন মেঘ বিপদ, ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরি। অর্থাৎ এই পৃথিবীতে আমাদের কর্মফল যখন সবকিছু আমাদের কর্মফল মহাকাল নিয়ে যায়, তখন শুধুমাত্র মানুষের দেহটাই এই পৃথিবীতে পড়ে থাকে। এই জন্য তিনি বলতেছেন শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ এই সোনার তরী বা এই যে মহাকাল, মহাকাল আমাদের সকল সাহিত্যকে, সকল কাজকর্মকে গ্রাস করে, সেখানে আমাদের দেহর কোনো স্থান থাকে না। তো এই কবিতাটিতে মূলত কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তার মৃত্যুর যে একটা উপলব্ধি, এই উপলব্ধিটা তিনি সাহিত্যের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং সেই সাথে একই সাথে আমি পূর্বেও বলেছিলাম যে তিনি তার মৃত্যু যাত্রার পরে যেন তার সাহিত্যকর্ম যেন ধ্বংস না হয়, এই আশা তিনি ব্যক্ত করেছেন। তো এই উদ্দেশ্যে এই কবিতা শুধুমাত্র কবির সাথে সম্পর্কিত নয়, এটা আমাদের প্রতিটা মানুষের সাথে সম্পর্কিত। প্রতিটা মানুষকে একটা সময় চলে যাইতে হবে, এবং যার ফলে প্রতিটা মানুষ চায় যে তার সাহিত্য কর্মটা যেন সে রক্ষা করতে পারে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তো আশা করা যায় এই কবিতার মধ্যে আমাদের বোঝার কোনো কিছু থাকবে না। তো আপনাদেরকে যদি ক্লাসটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।